হ্যালো, তোমরা কি সিভিল ইঞ্জিনিয়ারিং এর সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ, ডিপ্লোমা লেভেল অথবা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লেভেলের? তাহলে বলবো আজকে তোমাদের জন্য আমি নতুন সিরিজ অফ কিছু ভিডিওস বা ক্লাসেস নিয়ে আসবো, যেখানে তোমাদেরকে সম্পূর্ণভাবে একদম চাকরি ওরিয়েন্টেড কিভাবে পড়াশোনা করতে হয় এবং সেখানে কি কি কোয়েশ্চেন করতে হয়, কি কি জিনিস মাথায় রাখতে হয়, এই সমস্ত কিছু নিয়ে এবং বেসিক্স সাবজেক্টে নিয়ে তোমাদের সামনে কিছু ভিডিওস বা ক্লাসেস নিয়ে আসবো। তো তোমরা অবশ্যই সাথে থাকবে। তো আজকে আমি যে সাবজেক্টটাকে চুজ করেছি সেটা হচ্ছে সয়েল মেকানিক্স। আমরা প্রায় প্রত্যেকেই জানি যে সিভিল ইঞ্জিনিয়ারিং এর যে কটি সাবজেক্ট আসে বা পরীক্ষায় যে কটি সাবজেক্ট আসে মূলত তার মধ্যে সয়েল মেকানিক্স কিন্তু ওয়ান অফ দ্য গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। কেন গুরুত্বপূর্ণ? কেন কি এখান থেকে সমস্ত পরীক্ষাতেই প্রায় 5, 7 অথবা 10, 12 নাম্বার অব্দি প্রশ্ন কিন্তু আসে। তাহলে সয়েল মেকানিক্স বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট। তাই সয়েল মেকানিক্সকে আমরা কিন্তু পড়বো। আচ্ছা, আমাদের পড়বার ধরনটা কিরকম হবে? আমরা সমস্ত জায়গাগুলোকে কভার আপ করবো না, মূলত যে যে জায়গাগুলো মূল বা যে যে জায়গাগুলো থেকে প্রশ্ন খুব বেশি আসে সেই জায়গাগুলোকে আগে কভার আপ করবার চেষ্টা করব। এবং যদি এরপরে তোমাদের কোনো জায়গা থেকে যেখানে তোমাদের মনে হচ্ছে যে এই জায়গাটা একটু বুঝে নেওয়া দরকার, তাহলে আমাকে বলবে কমেন্ট সেকশনে, আমি তোমাদেরকে সেটা নিয়ে বলবো। আর যদি তোমরা কিভাবে প্রিপারেশন নেবে সাবজেক্টগুলো, তাহলে বলবো যে আমার একটা ভিডিও আছে, আমি ডেসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দিয়েছি, যে আমরা 5টা ভুল কি রকম করি আমাদের প্রিপারেশনের ক্ষেত্রে বা 5টা টিপস। সেই ভিডিওটাকে দেখে নাও। ওখানে আমি ফার্স্ট পয়েন্টে বলেছি যে আমাদের প্রিপারেশনের ধরনটা বা ফার্স্ট বেসিক প্রিপারেশনের ধরনটা কিরকম হবে। ঠিক আছে, তো ওটা তোমরাকে দেখে নিতে পারো। তো চলো শুরু করি আজকের ফার্স্ট ভিডিও। সেটা হচ্ছে সয়েল মেকানিক্স এর উপরে। তো প্রথমেই আমাদেরকে জেনে নিতে হবে কিন্তু যে হু ইজ দ্য ফাদার অফ সয়েল মেকানিক্স। এই প্রশ্নটা আসতেও পারে মাঝে মধ্যে, নাও আসতে পারে, বাট এটা আমাদের জেনে রাখার দরকার। সেটা হচ্ছে কার্ল টার্জেকি। টার্জেকি প্রথম এই সয়েল মেকানিক্স আমরা যেভাবে পড়াশোনা করছি না, তার প্রথম শুরুয়াতটা করেছিলেন হচ্ছে টার্জেকি। ঠিক আছে, তো সেটা জেনে নেওয়ার পরেই আমরা এবার আর না করে একদম সাবজেক্টটা ধরে নেবো। চলো শুরু করি। আজকে আমরা যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে টাইপস অফ সয়েল। এই চ্যাপ্টারটা আমাদের যে সিলেবাস, যখন যে সিলেবাসটা আমরা ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ারিং লেভেলে পড়ি, এই জায়গাটা না অনেক সময় স্কিপ করে যাওয়া হয় বা এই জায়গাটা সম্পর্কে আমরা সেভাবে পড়ি না। কিন্তু সরকারি চাকরির যে এমসিকিউ পরীক্ষাগুলো হয় সেখানে কিন্তু এখান থেকে একটা কোয়েশ্চেন আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি এবং আমরা কিন্তু মিস করে যাই। এই কিন্তু খুবই সহজ যে প্রশ্নগুলো হয়। তো সেই কারণে আমি টাইপস অফ সয়েল থেকে শুরু করব। তো আমাদের এখানে মূলত যেটা পাই, দু ধরনের সয়েলই পাই। একটা হচ্ছে ইনঅর্গানিক সয়েল এবং হচ্ছে অর্গানিক সয়েল। ব্যাপারটা কি, এই যে যেমন ধরো গাছপালা বা আমরা যে সমস্ত ভেজিটেবলস গুলো ইউজ করি, ঠিক আছে, বা কোনো পশু মারা গেল, সেগুলো মাটিতে থেকে অনেকদিন ধরে পচে পচে যে সয়েলটা তৈরি হয় সেটাকে অর্গানিক সয়েল বলে। এবং এই অর্গানিক সয়েল বাদ দিয়ে যে সমস্ত সয়েলগুলো থাকলো সবই কিন্তু ইনঅর্গানিক সয়েলের মধ্যে চলে গেল। ক্লিয়ার? এবার আমরা প্রথমে জেনে নেব ইনঅর্গানিক সয়েলের ভাগগুলো কি। ইনঅর্গানিক সয়েলটাকে ক্লাসিফাই করার আগে আমাদের একটা ছোট্ট জিনিস জেনে নিতে হবে। সেটা হচ্ছে জিওলজিক্যাল সয়েল ফরমেশনের একটা সাইকেল আছে। ব্যাপারটা কিরকম, কেন বলছি তোমরা পরে বুঝতে পারবে, একটু দেখে নাও। সেটা কিরকম, যে ধরো প্রথমে এরকম একটা রক থাকে, রক বা শিলা বা ধরো একটা উঁচু জায়গা বা যেখানে ধরো মাটির স্তূপ। ক্লিয়ার? সেই মাটির স্তূপে একটা ইরোশন শুরু হয়। কি শুরু হয়? ইরোশন। ইরোশন মানে কি? ক্ষয়। যে কোনো কারণে আমরা জানো ওয়েদারিং হয়, বিভিন্ন ওয়েদারিং এর কারণে হয়, ক্ষয়গুলো শুরু হয়। এবার সেই ক্ষয়ের কারণে এখান থেকে যে ক্ষয়ীভূত যে অংশগুলো হলো সেগুলো এসে প্রথমে এখানে জমা হয়। ক্লিয়ার? এবার এই জমা হওয়ার মধ্যে এর একটা অংশ কি হয়? ট্রান্সপোর্টেড হয়। কিসের মাধ্যমে ট্রান্সপোর্ট হয়? ধরো হাওয়ায় উড়ে গেল বা জলের মাধ্যমে নদী বইয়ে নিয়ে চলে গেল, এই ধরনের বিভিন্ন মাধ্যমগুলোর মাধ্যমে সে ট্রান্সপোর্টেড হয়। ঠিক আছে, ট্রান্সপোর্টেড হয়। ওকে, এবার সেই ট্রান্সপোর্টেড সয়েলটা আবার এক জায়গায় গিয়ে আবার সেই স্তূপাকৃতি হয়। এটাকে বলা হয় হচ্ছে আপহিভাল। এই টার্মগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। এটা ইংরেজি টার্ম একটু শক্ত হলেও এগুলো কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, এই আপহিভাল আবার একটা রক ফরমেশন হয়, এরকম উঁচু স্তূপাকৃত হয় জমে গিয়ে, সেখানে আবার ইরোশন হয় এবং সেম সাইকেলটা রিপিট হয়। ঠিক আছে, এটাকে বলা হয় যে জিওলজিক্যাল সয়েল ফরমেশন সাইকেল। ঠিক আছে, এবার এটা কেন পড়লাম? এটা পড়বার একটাই কারণ হচ্ছে এই যে বললাম না যে এখান থেকে সয়েলটা ক্ষয়ীভূত হয়ে সেখানে জমা হয়, তার মধ্যে একটা অংশ ট্রান্সপোর্টেড হয় আর একটা অংশ কিন্তু ওখানে জমা থাকে। এর বেসিসে দাঁড়িয়ে আমরা ইনঅর্গানিক সয়েলকে প্রধানত দুটো ভাগে ক্লাসিফাই করতে পারি। একটা যেটা এখানে পড়ে থাকলো সেটাকে আমরা বলি রেসিডুয়াল সয়েল,
আর এই যে যেটা আর কি ট্রান্সপোর্টেড হয়ে অন্য জায়গায় চলে গেল, অন্য জায়গায় স্তূপীকৃত হলো, সেটাকে আমরা বলি ট্রান্সপোর্টেড সয়েল। এই দুটো সয়েলের ভাগ কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা লিখে রেখে দাও। আমি কিন্তু বারবার বলে যে তোমরা নোট খাতা নিয়ে বসে ক্লাসগুলো করবে, পজ করে করে এগুলো লিখে নেবে, ঠিক আছে? কিন্তু এই যে দুটো সয়েলগুলো আমরা রেসিডুয়াল সয়েল এবং ট্রান্সপোর্টেড সয়েল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন কি পরীক্ষায় দেখবে কোয়েশ্চেন আছে, আমি যখন এরপরে এমসিকিউ সলভ করাবো তখন আমি এগুলো দেখতে পাবে কোয়েশ্চেন গুলো, যে ওখানে প্রশ্ন থাকে যে ট্রান্সপোর্টেড সয়েলের ধরন কি, বা রেসিডুয়াল সয়েলের ধরন কি, বা কোন একটা সয়েল বলে দিল এটা কি ট্রান্সপোর্টেড সয়েল নাকি এটা রেসিডুয়াল সয়েল, ঠিক আছে? তো সেই কারণে কিন্তু এই দুটো টার্ম খুব ইম্পর্টেন্ট। এবং আমি কেন এই দুটো বললাম, এই যখন তোমাদের ভুলে যাবে যে কোনটা ট্রান্সপোর্টেড সয়েল কোনটা রেসিডুয়াল সয়েল, এইটা মনে পড়লে তোমাদের সবটা ক্লিয়ার হয়ে যাবে। এবার চলো আমরা ট্রান্সপোর্টেড সয়েল নিয়ে জেনে, এবার চলো দেখি যে ট্রান্সপোর্টেড সয়েল ক ধরনের হয়। ট্রান্সপোর্টেড সয়েলের অনেকগুলো ধরন হয়, টোটাল 6টা টাইপস অফ আমি সাধারণত পেয়েছি, বা 6টা টাইপ অফ সয়েলকে তোমরা যদি মনে রাখো তাহলেই হবে। তো তার মধ্যে প্রথমে আমরা 3টে লিখে নিয়েছি, পরে 3টে আরেকবার জানছি। তো প্রথমেই আসছে হচ্ছে অ্যালুভিয়াল সয়েল। তো অ্যালুভিয়াল সয়েল কি? অ্যালুভিয়াল সয়েল হচ্ছে এই যে ধরো আমাদের নদীগুলো, পাতিকথায় যেটা পলিমৃত্তিকা আমরা বলি, নদীর মাধ্যমে যে সয়েলগুলো বয়ে বয়ে গিয়ে কোথাও জমা হয়, তো সেই সয়েলটাকে কিন্তু বলা হচ্ছে অ্যালুভিয়াল সয়েল। যেমন গঙ্গা রিভারের মাধ্যমে যে সয়েলটা প্রবাহিত হয়ে গিয়ে যেখানে জমা হয় সেটা হচ্ছে অ্যালুভিয়াল সয়েল। তাহলে অ্যালুভিয়াল সয়েলের ক্ষেত্রে আমরা কি বৈশিষ্ট্যটা পেলাম? তাহলে এটা হচ্ছে কিন্তু বাই রিভার ফ্লো করে, বাই রিভার, ঠিক আছে? বাই রিভার জলরাশির মাধ্যম দিয়ে প্রবাহিত হয়ে তারপরে সেখানে স্থিত হয়ে জমা হয়ে যে সয়েলটা জমা হয় সেটাকে বলা হচ্ছে অ্যালুভিয়াল সয়েল। এবং nearly about 28% of the Indian soil, 28% of the Indian soil are constituted of alluvial soil, মানে 28% ভারতীয় যে সয়েলগুলো আছে তার মধ্যে কিন্তু এটা অ্যালুভিয়াল সয়েল। ক্লিয়ার? এবং বাংলাদেশে তোমরা যারা আছো তাদের ক্ষেত্রে বলি অ্যালুভিয়াল সয়েল কিন্তু তোমাদের ওখানে সবচেয়ে বেশি। ক্লিয়ার? এবার চলে আসি হচ্ছে এওলিয়ান সয়েল। এটা কি? এটা হচ্ছে বাতাসের মাধ্যমে, বাই উইন্ড। ক্লিয়ার? বাতাসের মাধ্যমে যদি এই ট্রান্সপোর্টেশনটা হয়, যে আমি বললাম ইরোশন হওয়ার পরে যে সয়েলটা জমা হলো তার মধ্যে একটা অংশ যদি বাতাসের মাধ্যমে ট্রান্সপোর্ট হয় তাহলে কিন্তু সেই সয়েলটাকে আমরা বলবো এওলিয়ান সয়েল। এইখানে একটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ আসে, এওলিয়ান সয়েলের একটা উদাহরণ। এওলিয়ান সয়েলের কিন্তু একটা উদাহরণ বা একটা ইয়ে বলে সেটা হচ্ছে লুয়েস। কি লুয়েস? এটা কিন্তু হচ্ছে এওলিয়ান সয়েল। আচ্ছা, কোন জায়গায় এওলিয়ান সয়েল দেখা যায়? সাধারণত মরুভূমি, যেমন ভারতবর্ষের ক্ষেত্রে রাজস্থান অঞ্চলে, ঠিক আছে, যেখানে বাতাস আছে এবং সয়েলের কণাগুলো খুব ছোট ছোট এবং একটা সিমিলার সাইজের হয় সাধারণত, সেই সব জায়গাতে কিন্তু এওলিয়ান সয়েল কিন্তু খুব প্রচন্ড ভাবে দেখা যায়, ধুলো ঝড় যেখানে হয়। ক্লিয়ার? এখানে হচ্ছে এওলিয়ান সয়েল আছে লুয়েস। এই উদাহরণটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু মাথায় রাখবে, পরীক্ষায় কিন্তু এটা আসছে। বলে যে লুয়েস ইজ হুইচ টাইপ অফ সয়েল, তখন তোমাকে বলতে হবে এওলিয়ান সয়েল। ক্লিয়ার? এবার একটা হচ্ছে গ্লাসিয়ান সয়েল। হোয়াট ইজ গ্লাসিয়ান সয়েল? দেখবে পাহাড়ে যখন হিমালয়ান রেঞ্জে ম্যাক্সিমাম দেখা যায় যেখানে বড় বড় হিমবাহ থাকে, এবার হিমবাহগুলো যখন ধরো একটা জায়গা থেকে আরেক জায়গায় স্লিপ করে তখন কি হয়, এর সাথে যে সারফেস গুলো হয় সেই সারফেস থেকে মাটি নিয়ে এসে না গড়িয়ে নিয়ে যায়। তো এই যে মাটিটা গড়িয়ে নিয়ে গিয়ে একটা জায়গায় ট্রান্সপোর্ট হয়ে অন্য একটা জায়গায় সেই মাটিগুলো চলে এলো, সেই সয়েল টাইপকে বলা হয় হচ্ছে গ্লাসিয়ান সয়েল টাইপ। তাহলে এটা কোথায় পাওয়া যাবে? এটা সাধারণত পিওর পর্বতে, যেখানে গ্লাসিয়াল আছে, অর্থাৎ যেখানে হিমবাহ আছে। ঠিক আছে? দেখো আমি তোমাদেরকে বলে রাখি, এই যে টার্মগুলো না বললাম, এই টার্মগুলো যদি তোমরা বাংলা মানেগুলোকে জেনে রাখো না, তাহলে দেখবে এগুলো তোমাদের ভাবতে খুব সুবিধা। যেমন দেখে অ্যালুভিয়াল, এটা তো আমরা জানি, অ্যালুভিয়াল কথাটা আমরা বারবার শুনেছি, সেই জন্য এটাকে আলাদা করে মনে রাখার কিছু দরকার নেই। এওলিয়ান, এও কথাটা কি, এখান থেকে এসেছে, এয়ার থেকে এসেছে। কোথা থেকে এসেছে? এয়ার থেকে এসেছে এও। ঠিক আছে, তাহলে তোমাদের মনে থেকে যাবে। এবার হচ্ছে গ্লাসিয়ান, এটা তো বোঝাই যাচ্ছে যে গ্লাসিয়ার থেকে এসেছে, গ্লাসিয়ান সয়েল। ক্লিয়ার? তাহলে এই তিনটে সয়েল করলাম। এবার পরবর্তী তিনটে সয়েল চলো জেনে। ট্রান্সপোর্টেড সয়েলের যে বাকি তিনটে আর কি পার্ট হয়, সেই বাকি তিনটে পার্ট আমি এখানে লিখে নিয়েছি। সেগুলো কি? ল্যাকুস্ট্রাইন সয়েল, মেরিন সয়েল এবং কলুভিয়াল সয়েল। চলো এগুলো একটু একটু করে জেনে নিই এগুলো আসলে কি। প্রথমে হচ্ছে ল্যাকুস্ট্রাইন সয়েল। দেখবে যখন কোনো একটা লেক হয়, সাধারণত যেগুলো স্থির জল হয় না, সেই স্থির জলে যখন সয়েল কণা কোনো ভাবে চলে আসে, তবে অনেকটা সময় থাকার পর যখন স্থির জলে সেগুলো আস্তে আস্তে নিচে জমে যায় আর কি, আস্তে আস্তে
কি বলে স্থিত হয়ে যখন জমে যায় নিচে, তখন সেই যে সয়েল তৈরি হয় সেই সয়েলকে কিন্তু ল্যাকোস্ট্রেন সয়েল বলে। এটা মূলত লেক গুলোতে দেখা যায় বেশিভাবে। যেমন আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে যদি বলি, মধ্যপ্রদেশের জায়গাতে অনেকগুলো লেকস পাওয়া যায়, সেই লেকসে কিন্তু ল্যাকোস্ট্রেন সয়েল। তাহলে এটা কোথাতে এলো? ইন স্টিল ওয়াটার। স্পেসিফিক্যালি কিন্তু লেকে এই সয়েলটা পাওয়া যায়। মানে তুমি বলতে পারো যে লেক তো চলছে না, ট্রান্সপোর্ট হচ্ছে না, কোনো একটা ভাবে ধরো লেকের মাধ্যমে চলে এলো ট্রান্সপোর্টেড হয়ে, তারপর সেই লেকে সেটা থাকার পর, ভাসার পর, সেখানে যখন আস্তে আস্তে স্থিত হয়ে নিচে অংশে পড়ছে এবং সেখানে যে সয়েলটা জমা হচ্ছে, যে টাইপস অফ সয়েল, সেটাকে আমরা বলি ল্যাকোস্ট্রেন সয়েল। নেক্সট চলে আসছে মেরিন সয়েল। এটা নাম শুনে তোমরা বুঝতে পারছো মেরিন সয়েল মানে কি? সমুদ্রের ধারে, মানে ধরো কোনোভাবে সয়েলটা ট্রান্সপোর্টেড হয়ে সমুদ্রে চলে এলো, এবার সমুদ্রের জলে বারবার মিক্সিং হয়ে এদিক ওদিক গিয়ে তারপর যখন আস্তে আস্তে স্থিত হয়ে জলটা পড়ছে বা নিচে জমা হচ্ছে, সেই সয়েলটাকে বলা হয় মেরিন সয়েল। তাহলে এটা হচ্ছে বাই সি, অর্থাৎ সমুদ্র। তাহলে বুঝতে পারছি এই সয়েলগুলো কোথায় পাবে? সমুদ্রের আশেপাশে অঞ্চলেই তোমরা মেরিন সয়েলটা পাবে। ক্লিয়ার? এবার চলে আসছি কলুভিয়াল সয়েল। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এখান থেকে আসে, মাথায় রাখবে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। কলুভিয়াল সয়েল হচ্ছে বাই গ্র্যাভিটি হয়। কিসের দ্বারা হয়? বাই গ্র্যাভিটি, যখন সয়েলটা ট্রান্সফার হয়। এটা কিন্তু মাথায় প্রশ্ন কিন্তু এখানে দেখেছি, কলুভিয়াল সয়েল কিসের মাধ্যম দিয়ে আর কি ট্রান্সপোর্টেড হয়? আইদার ইট ইজ বাই এয়ার, বাই উইন্ড, অর বাই গ্লাসিয়ার, অর বাই হচ্ছে গ্র্যাভিটি। ব্যাপারটা কিরকম? ধরো একটা বড় পাহাড় আছে, এবার পাহাড় থেকে ধরো একটা বড় রক খসে পড়ছে, ঠিক যেরকমটা আমাদের হিমবাহ খসে পড়েছিল, ঠিক সেরকম যখন রক খসে পড়বে না, তখন রকও তার সাথে সাথে ওই পাহাড়ের সারফেস থেকে কিন্তু অনেকগুলো মাটি, অনেকগুলো কণা কিন্তু খসিয়ে খসিয়ে নিয়ে আসে এবং নিচে কোনো একটা জায়গায় বা কোনো একটা জায়গায় দূরে কোনো একটা জায়গায় সেটা জমাবৃত হয়। তাহলে সেই যে সয়েলটাকে বলবো সেটাকে বলবো কলুভিয়াল সয়েল। এখানে একটা কলুভিয়াল সয়েলের আরেকটা নামও আছে, সেটাকে বলা হয় টেলাস, TALUS। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইখান থেকে কিন্তু প্রশ্ন দেয়। প্রশ্নটা কি দেয়? বলে যে টেলাস যে সয়েলটা, সেটা কি টাইপ অফ সয়েল? কলুভিয়াল সয়েল, মেরিন সয়েল, ল্যাকোস্ট্রেন সয়েল, বা আগে বললাম অ্যালুভিয়াল সয়েল, কি? ঠিক আছে। আর মাইন্ড ইট, কলুভিয়াল আর অ্যালুভিয়ালের মধ্যে কিন্তু আমাদের খুব মিক্সড হয়, আমার হতো পার্সোনালি খুব মিক্সড হয়। সেজন্য মাথায় রাখবে, অ্যালুভিয়াল হচ্ছে সম্পূর্ণভাবে নদীর দ্বারা বা পলি মাটির টাইপের, আর এই যে কলুভিয়াল যে সয়েল, কলুভিয়াল সয়েল কিন্তু বেসিক্যালি হয় হচ্ছে বাই গ্র্যাভিটি। ক্লিয়ার? তাহলে এই যে তিনটে, এবং এটা মনে রাখার জন্য আমি বলে দিচ্ছি, ল্যাকোস্ট্রেন সয়েলকে মনে রাখবে লেক, তাহলে বুঝে যাবে এটা কোন সয়েল। মেরিন তো মনে রাখার কোনো ইজি ব্যাপার। কলুভিয়ালকে কিন্তু আলাদা করে তোমাদেরকে একটু মনে রাখতে হবে, এবং এটা কিন্তু টেলাস সরি উচ্চারণটা হচ্ছে টেলাস, এইটা কিন্তু কলুভিয়াল সয়েলকেও বলে। ক্লিয়ার? তাহলে আমরা হচ্ছে ট্রান্সপোর্টেড সয়েলগুলো জেনে নিলাম। এবার আমরা রেসিডুয়াল সয়েলগুলো সম্পর্কে একটু জানবো। ইনঅর্গানিক সয়েলের যে সেকেন্ড পার্ট, সেটা হচ্ছে রেসিডুয়াল সয়েল। রেসিডুয়াল সয়েল আমি আগেই বললাম যে ক্ষয়ীভূত হয়ে সেখানেই যেটা জমা থেকে যায় অবশিষ্ট অংশ হিসেবে, সেটাকে আমরা বলবো রেসিডুয়াল সয়েল। তো রেসিডুয়াল সয়েলের অনেকগুলো রয়েছে, আমি সেগুলোকে ক্লাসিফাই করে তোমাদের সামনে তুলে ধরেছি। এইভাবে তোমরা হয়তো তোমাদের বইতে পাবে না, আমি এটা নিজে ক্লাসিফাই করে আমার পড়ার সুবিধার্থে করেছিলাম, তো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে বেন্টোনাইট। দেখো বেন্টোনাইটটাকে, এগুলোকে আমি যেমন স্কিপও করে যেতাম, যদি নাও বলতাম তাও হতো, কিন্তু এইগুলোর থেকে না অন্যরকম কোয়েশ্চেন আসে, তোমাদের কিন্তু জেনে রাখাটা খুব দরকার। বেন্টোনাইট সিভিল ইঞ্জিনিয়ারিং এর যখন তোমরা কাজেও আসবে, যারা কাজে আছে তারা জানবে, বেন্টোনাইট কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং ইউজ হওয়া খুব একটা দারুণ সয়েল, বারবার ইউজ হয়। কোথায় ইউজ হয় না? ড্রিলিং অপারেশনে, যখন আমরা ড্রিল করি, যখন আমরা ধরো ওয়েল ফাউন্ডেশন করি, তখন আমরা বেন্টোনাইট ক্লে স্প্রে করি, বা অন্য কোনো ড্রিলিং অপারেশনে কিন্তু বেন্টোনাইট ক্লে ইউজ হয়। তো নামটা আমি বলেই ফেললাম যে বেন্টোনাইট ক্লে শুনতে পারলে, তাহলে বেন্টোনাইটের মধ্যে কিন্তু ক্লে বেশি থাকে। কি বেশি থাকে? ক্লে। ক্লের মধ্যে একটা মিনারেল হয় মন্টমোলোনাইট। এটা সাধারণত ডিপ্লোমা লেভেলে তোমাদের অতটা দরকার নেই, তবুও জেনে রাখো যে মাথায় যদি কখনো কোয়েশ্চেন চলে আসে যে মন্টমোলোনাইট এই কেমিক্যালটা, সেটা মাথায় রাখবে, সেটা কিন্তু ক্লেতে প্রেজেন্ট থাকে। তো প্রথমে কি বললাম যে ক্লে হচ্ছে বেন্টোনাইট। আচ্ছা, এটা হচ্ছে তোমার রেসিডুয়াল সয়েল। কেন কি? এটা যখন একটা ভলক্যানিক এক্সপ্লোশন হয় না, সেই ভলক্যানিক এক্সপ্লোশনের ক্ষেত্রে একদম ওখানে যেটা সয়েল জমা থেকে যায়,
সেটাকে বলা হয় বেন্টোনাইট। আর যেটা ভলকানিক অ্যাসেস থেকে যেটা ট্রান্সফার হয়ে যায় সেটাকে বলে টাফ সয়েল। টাফ সয়েলকে আমি ওখানে লিখলাম না, কেন সেই ট্রান্সফারটা ডিফারেন্ট টাইপস অফ হতে পারে, আইদার এয়ারে হতে পারে, উইন্ডে হতে পারে, কোনো না কোনোর মধ্যে পড়ে যায়। কিন্তু এটা মাথায় রাখতে হবে, আরেকটা জিনিস লিখে তোমরা একটু মনে রেখে দাও, টাফ সয়েল। টাফ সয়েল কি? এই যে ভলকানিক গ্যাস থেকে তৈরি হলো, ভলকানিক গ্যাস থেকে দুটো সয়েল তৈরি হয়। ভলকানিক গ্যাস থেকে তৈরি হয়ে যে রেসিডুয়াল সয়েল হিসেবে থেকে যায় সেটা হচ্ছে বেন্টোনাইট, আর ভলকানিক গ্যাস থেকে তৈরি হয়ে যেটা ট্রান্সপোর্ট হয়ে চলে যায় সেটাকে বলা হয় টাফ সয়েল। ক্লিয়ার? আচ্ছা, তাহলে বেন্টোনাইট হলো, বেন্টোনাইট হচ্ছে ক্লে সয়েল। বেন্টোনাইটের যেহেতু ক্লে সয়েল, তাহলে বুঝতে পারছি তার অত্যন্ত সোয়েলিং হবে এবং অত্যন্ত শ্রিঙ্কেজ হয়। ক্লের একটা বেসিক প্রপার্টি আছে কি না, এ জল দিলে খুব তাড়াতাড়ি বেশি ফুলে যায়, এই ফুলে যাওয়াটাকে বলে সোয়েলিং। আর জল যদি তুমি টেনে নাও তাহলে খুব তাড়াতাড়ি, জল যদি শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি কাছে চলে আসে, শ্রিঙ্ক করে যায় এবং ক্র্যাক চলে আসে। তোমরা দেখবে রাঢ় অঞ্চলে, পশ্চিমবঙ্গে যারা রাঢ় অঞ্চলে দেখবে ওই দিকের মাটিগুলোতে ক্লের ভাগ বেশি, এবং সেখানে দেখবে একটু যখন আর কি গরম পরে সূর্যের তাপ হবে দেখবে মাটির মধ্যে ক্র্যাকস চলে আসে। যেখানে দেখবে মাটিতে ক্র্যাকস আসছে দ্যাট শুড বি ক্লে। তো যেহেতু বেন্টোনাইট ইজ অলসো এ ক্লে, তাহলে বেন্টোনাইটের কিন্তু সেই প্রপার্টি গুলো দেখা যায়। এবার নেক্সট চলে আসছে ব্ল্যাক কটন সয়েল। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট সয়েল। কেন কি? ব্ল্যাক কটন সয়েল কিন্তু আমাদের ভারতবর্ষে প্রচুর পরিমাণে পাওয়া যায়। ব্ল্যাক কটন সয়েল হচ্ছে কি, নাম শুনে বুঝতে পারছো, ব্ল্যাক, ইটস কালার ইন ব্ল্যাক। আচ্ছা, কটন মিন্স কি? এটা সুতি বা কটন তৈরি হয় এই সয়েলে খুব ভালো রকম ভাবে, সো ইটস কটন এন্ড সয়েল। ক্লিয়ার? তো ব্ল্যাক কটন সয়েলের স্পেশালিটি কি, এইটা কিন্তু প্রশ্ন বারবার আসে। হোয়াট ইজ দ্য স্পেশালিটি অফ ব্ল্যাক কটন সয়েল? ব্ল্যাক কটন সয়েল ইজ অলসো এ ক্লে সয়েল। কি না? ক্লে সয়েল। তাই ব্ল্যাক কটন সয়েলে কিন্তু প্রচুর সোয়েলিং এবং শ্রিঙ্কেজ, যেটা আমি একটু আগে বললাম, যেটা ক্লের বেসিক প্রপার্টি, সেটা কিন্তু এখানে হয়। ঠিক আছে? ব্ল্যাক কটন সয়েলে ক্লে এবং তার প্রচন্ড সোয়েলিং এবং শ্রিঙ্কেজ হয়। কোয়েশ্চেন এরকম আসে কি বল পরীক্ষায়, যে বললো যে হোয়াট ইজ দ্য বেসিক প্রপার্টি অফ ব্ল্যাক কটন সয়েল? এক নম্বর দিল সোয়েলিং, শ্রিঙ্কেজ, হ্যাঁ, হাই শ্রিঙ্কেজ এন্ড হাই সোয়েলিং। 2 নম্বর হচ্ছে নো শ্রিঙ্কেজ। 3 নম্বর হচ্ছে কোহেসিভনেস। ঠিক আছে? এরকম তোমার কোহেসিভনেস, ঠিক আছে, এরকম তোমাদের অপশন দেবে, তোমাকে কিন্তু বলতে হবে ইটস এ ক্লে, এন্ড বুঝতেই পারছো তার সোয়েলিং এবং শ্রিঙ্কেজ হাই হবে। নেক্সট আসছে হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা। এটা খুব একটা ইম্পর্টেন্ট মৃত্তিকা, আমরা খুব পাই, আমরা ছোটবেলায় বইতেও পড়েছি যে ল্যাটেরাইট মৃত্তিকা, যে মৃত্তিকার কালারটা রেড ইন কালার হয়। কি কালার হয়? রেড ইন কালার। এটা সাধারণত মালভূমি অঞ্চলে পাওয়া যায়, বা মালভূমি অঞ্চলে যে বলা যায় ট্রপিক্যাল অঞ্চল। ট্রপিক্যাল অঞ্চল মানে কি? মানে এই যে ধরো আমাদের কর্কট ক্রান্তি রেখা যাচ্ছে, মকর ক্রান্তি রেখা যাচ্ছে না, এই যে কর্কটীয় অঞ্চল, সেই জায়গাতে কিন্তু আমরা হচ্ছে লাল মৃত্তিকাটা পাই। এটা বেসিক্যালি কি, এই যে মাটিটা অনেকদিন সেখানে থাকতে থাকতে কি হয়, ওটার মধ্যে থেকে লিচিং হয়। লিচিং হয়ে মাটির মধ্যে যে সিলিকাস, যে বা সিলিকা একটা বড় উপাদান মাটি, সেটা না চুইয়ে চলে যায়, আর শুধু পড়ে থেকে ওর মধ্যে বেশি ভারী কি চলে আসে কি, আয়রনের এবং অ্যালুমিনিয়ামের। এবার তোমরা জানো যদি আয়রনের অক্সাইড হয় তাহলে কি হয়, সেটা কিন্তু রেড ইন কালার হতে স্টার্ট করে। ক্লিয়ার? তো সেই কারণে ল্যাটেরাইট মৃত্তিকায় আয়রন অক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইডের পরিমাণ বেশি থাকে, দ্যাট ইজ ওয়াই কিন্তু এটা রেড ইন কালার হয়। এই কোয়েশ্চেনটা কিন্তু আসে, তাহলে তোমরা মাথায় রেখে দেবে। ক্লিয়ার? তাহলে আমরা রেসিডুয়াল সয়েলের মোটামুটি এই তিনটেই রয়েছে, সেটা শেষ হয়েছে। আর দুই একটা টাইপ অফ স্পেশাল সয়েলের ব্যাপারে আমরা একটু জেনে নেবো, তারপরে ক্লাসিফিকেশন এই টাইপস অফ সয়েলটা আমরা এন্ড করবো। তাহলে আমরা ইনঅর্গানিক সয়েলগুলোর ভাগগুলো দেখে নিলাম। এবারে অর্গানিক সয়েলটাও নিয়ে চলো আমরা একটু দেখে নিই। অর্গানিক সয়েলকে মেনলি দুটো টাইপ অফ অর্গানিক সয়েলকে পাওয়া যায়, এই দুটো মনে রাখলেই হবে, আরো হয়তো পাওয়া যায়, বাট যেটা আমাদের কনসার্নের নয়। প্রথমে হচ্ছে মাক। হোয়াট ইজ মাক? মাক হচ্ছে মেনলি অর্গানিক পার্টও থাকে এখানে, তার সাথে সাথে ইনঅর্গানিক পার্টও কিন্তু থাকে। ঠিক আছে? যখন অর্গানিক এবং ইনঅর্গানিক পার্ট দুটো মিক্সড করে কোন সয়েলের মধ্যে পাওয়া যায়, সেখানে অর্গানিক পার্টটা অবশ্যই থাকে, সেটাই ম্যাক্সিমাম, তখন কিন্তু সেটাকে আমরা বলবো মাক সয়েল। আর পিট সয়েল কি, খুব ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটা কিন্তু বারবার দেয়। পিট সয়েল হচ্ছে আমরা যে ভেজিটেবলস গুলো ইউজ করি, বা ধরো গাছের পাতা বা এই ধরনের জিনিসগুলো যখন পচে গিয়ে সয়েল তৈরি হয়, তখন কিন্তু সেটাকে আমরা বলবো পিট সয়েল। এটাতে বেসিক্যালি একটা জিনিস বলে রাখি, এই যে অর্গানিক সয়েলে না একটা বেসিক হচ্ছে তোমার ধর্ম রয়েছে, সেটা
কম্প্রেসিবিলিটি মানে কি, এদেরকে যদি তুমি যে সলিড যে পোর্শন যে সয়েল লেভেল থেকে যদি প্রেসার দাও না, তাহলে সেটা এরকম করে কি বলবো দেবে যাবে। ক্লিয়ার? দেবে যাবে। যখন তুমি স্যান্ডকে যদি নাও, তুমি ধরো একটা স্যান্ড নিলে, স্যান্ডকে তুমি এইভাবে চেপো দেখো না, দেবে যাবে না। তার মানে স্যান্ডের কম্প্রেসিবিলিটি নেই বললেই চলে। কিন্তু যদি তুমি অর্গানিক সয়েল ধরো একটা ব্যাগের মধ্যে নিলে, তারপর যদি প্রেসার দাও, তাহলে কি হবে, সেটা দেবে যাওয়ার বেশি। তাই অর্গানিক সয়েল অলওয়েজ কি বলবো হাই এবং organic soil is not recommended for civil engineering construction. কখনোই organic soil কে আমরা specifically civil engineering আমাদের ফাউন্ডেশন তৈরির জন্য বা এই ফাউন্ডেশন হিসেবে আমরা কিন্তু organic soil কে অ্যাভয়েড করব না। কেন? এটার মধ্যে হাই কম্প্রেসিবিলিটি আছে। হাই কম্প্রেসিবিলিটি থাকলে কি হয়, আমরা যখন স্ট্রাকচার বসাবো তখন আস্তে আস্তে কি বলবো ফাউন্ডেশন যদি দেবে যায়, কি হবে, তার মধ্যে বিভিন্ন সেটেলমেন্ট হবে এবং সেটেলমেন্ট সাধারণত স্ট্রাকচার সেটেলমেন্ট হয়, মানে এক্সট্রা করে একটা স্ট্রেস আসবে স্ট্রাকচারে এবং সেটা স্ট্রাকচার ফেল করতে পারে। সো অর্গানিক সয়েল। আচ্ছা, আমাদের পরীক্ষায় কিন্তু আমরা এই পিট প্রশ্নটা এখান থেকে হয় যে পিট ইজ হুইচ টাইপ অফ সয়েল, অর্গানিক সয়েল। ক্লিয়ার? আচ্ছা, এছাড়া আর কিছু সয়েলের কথা আমাদের জেনে রাখতে হবে। লোম হচ্ছে যখন তিনটে আমাদের যে মেইন টাইপ অফ আমরা সয়েল জানি, সিল্ট, ক্লে এন্ড স্যান্ড, যখন এই তিনটে কম্বিনেশনে কোন সয়েল তৈরি হবে, দেন ইট উইল বি কল্ড অ্যাজ লোম বা লোমি সয়েল। ক্লিয়ার? এটা কোয়েশ্চেন আসে তো, হোয়াট ইজ দ্য লোমি সয়েল, এটা তোমরা জেনে রাখো। আর একটা হচ্ছে মাল্ট। মাল্টটার ব্যাপারে শুধু জাস্ট জেনে রাখো, এটা গ্রিনিশ ইন কালার। হয়তো প্রশ্ন আসতেই পারে যে গ্রিনিশ কালার এর মধ্যে কোন সয়েলটা, সো মাল্ট ইজ দ্য গ্রিনিশ ইন কালার। ক্লিয়ার? তাহলে ক্লাসিফিকেশনের দিক থেকে আমরা বা টাইপস অফ সয়েলকে আমরা করতে গিয়ে যেটা দেখলাম, আমরা মূলত দুটো টাইপস অফ সয়েল পেলাম। একটা হচ্ছে অর্গানিক সয়েল, একটা হচ্ছে ইনঅর্গানিক সয়েল। ইনঅর্গানিক সয়েলের মধ্যে দুটো পার্ট, একটা হচ্ছে রেসিডুয়াল সয়েল, একটা হচ্ছে ট্রান্সপোর্টেড সয়েল। ক্লিয়ার? এবার রেসিডুয়াল সয়েল আর ট্রান্সপোর্টেড সয়েলগুলো আমরা আস্তে আস্তে প্রত্যেকটা ভাগগুলো দেখে নিলাম এবং অর্গানিক সয়েলটা আমরা করে নিলাম। তাছাড়া আমরা দুটো সয়েলের নাম আমরা আরো জেনে নিলাম, হচ্ছে লোম এবং মাল্ট। যদি তোমাদের এইটুকু জেনে নাও, এইটুকু জাস্ট নোট ডাউন করে নাও, এখান থেকে আর প্রশ্ন কোনো বাদ থাকতে পারে না। তোমাদের প্রায় সমস্ত প্রশ্ন এখান থেকে কভার আপ হয়ে যাবে আমার মনে হয়। ঠিক আছে? তো চলো আজকের এই এপিসোডটা বা আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। আমি নেক্সট দিন আমরা একদম 2 ফেজ এবং 3 ফেজ সয়েল এবং সয়েলের যে বিভিন্ন প্রপার্টিজ গুলো হয়, যেমন স্পেসিফিক গ্র্যাভিটি, ডিগ্রি অফ স্যাচুরেশন, ভয়েড রেশিও, এইটা নিয়ে যে আমাদের চ্যাপ্টারটা আছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট এবং সয়েলের কিন্তু একটা বড় অংশের প্রশ্ন কিন্তু ওই জায়গার থেকে হয় এবং ওখান থেকে আমি তোমাদেরকে স্পেসিফিক্যালি দুটো স্পেসিফিক ফর্মুলা দেবো, তার মধ্যে তুমি যে সমস্ত নিউমেরিক্যাল প্রবলেমগুলো সেট করো সেগুলো সলভ হয়ে যাবে। তাই আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং এই ভিডিওটি তোমার বন্ধুরা যারা পড়াশোনা করছে, প্রিপারেশন করছে, তাদের মধ্যে শেয়ার করো। যদি তোমরা দেখো পছন্দ করে, তাহলে আমার আরো ভিডিও করতে ভালো লাগবে এবং যদি তোমাদেরকে আমি হেল্প করতে পারি, আমার নিজেরও খুব ভালো লাগবে। তাই সাথে থাকো আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ঠিক আছে? ততক্ষণের জন্য